বিপিএলের শুরুতে রাব্বি যখন 94 রানের ইনিংস খেললেন, তখন আমি একটা কন্টেন্টে বলছিলাম যে এইটা নিশ্চয়ই রাব্বির শেষ না। রাব্বি যেভাবে এনসিএল টি-20 থেকে শুরু করে বিপিএল পর্যন্ত ব্যাট চালাচ্ছেন, তাতে মোটামুটি কনফার্ম যে রাব্বি রান পাবে। অ্যাট লাস্ট সেটা আবার পাইছে। 41 রানে একটা ইনিংস খেলছে। বোঝা যাচ্ছে যে রাব্বিরে ফিরে পাইছে। এর মাঝখানেও যে ইনিংসগুলো খেলছে, ক্যামিওগুলো দুর্দান্ত। সব মিলে আমরা এই রাব্বিরে দেখতে চাচ্ছিলাম দীর্ঘকাল ধরে। বলা চলে 2017 সাল থেকে আমরা এই রাব্বির জন্য ওয়েট করতেছিলাম। আর রাব্বি বহুবার এই ঝলকটা দেখাইছেন, জাতীয় দলে আসছেন, অনেক নাটকীয়তা হয়েছে তাকে নিয়ে, এবং তিনিও শৈশবে অনেক নাটকীয়তা, বুলিং সহ্য করে ক্রিকেটে আসছেন। ক্রিকেটের জন্য প্রায় মারাই যাচ্ছিলেন। সেরকম একটা জায়গা থেকে রাব্বি আজকে এখানে। এখন রাব্বিকে নিয়ে কি আমরা স্বপ্ন দেখতে পারবো কি না, সেই আলোচনাটা আলাদা। আপাতত একটু রাব্বির গল্পটা শোনাই আপনাদের। রাব্বি সম্ভবত আমার সাংবাদিকতা জীবনের শেষ আলোচিত স্টার। মানে আমি লাস্ট যে ট্যুরটা করলাম চিটাগাংয়ে, বাংলাদেশ পাকিস্তান, ওই ট্যুরে সবচেয়ে আলোচিত ক্যারেক্টার ছিলেন রাব্বি। তার আগে 2-3 বছর ধরে রাব্বির নাম না জানাটা বাংলাদেশের সাংবাদিকদের জন্য ক্রাইম ছিল, ক্রীড়া সাংবাদিকদের জন্য। আর রাব্বির নাম জানতেই হবে। ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন, প্রিমিয়ার লিগ বলেন, টি-20 বলেন, মানে বিপিএল বলেন, যেখানেই তাকাবেন রাব্বির রান আর রান, রান আর রান। রাব্বি একাধারে টি-20-তে এবং টেস্টে তখন দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে ভালো ব্যাটসম্যান। মানে একই লোক দানবীয় সব ইনিংস খেলতেছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুর্দান্ত সব সেঞ্চুরি করতেছে, আবার সেই লোকই বিপিএল আসলে ঝড় বয়ে দিচ্ছে। সঙ্গে বিশাল একটা দেহ। মানে ওই যে আপনার আগেও বলছি যে আজকের দিনে এই বিশাল দেহী ব্যাটসম্যান খুব একটা পাওয়া যায় না। কোচিং সেন্টারগুলো এদের পিটায় পাটায়, ওভার এক্সারসাইজ করায়, বিশাল দেহের যে সৌন্দর্যটা এটা নষ্ট করে ফেলে। একটা ফিটনেস তো থাকতেই হবে। সে ফিটনেস না থাকলে আপনি আগাইতে পারবেন না। কিন্তু সেই ফিটনেস পাওয়ার পরও এক ধরনের বিশাল দেহ ক্রিকেটে চলে। এটা আগে অনেকবার বলছি, অর্জুনা রানাতুঙ্গা, ডেভিড বুন থেকে শুরু করে আমাদের আকরাম খান, অনেকে বিশাল দেহ নিয়ে দারুণ অ্যাথলেটের মতো ক্রিকেট খেলছেন। তো রাব্বিরে দেখে সেই জিনিসটাও আমাদের একটা নস্টালজিয়া কাজ করতো যে রাব্বি ওই যুগটা ফিরে আনবে। এবং রাব্বি জাতীয় দলে ডাক পেল সম্ভবত 2019 সালে। 2019 সালে, আজকের কথা না, আজ থেকে 6 বছর আগে। ডাক পাওয়ার পরে রাব্বি হয়ে গেল বাংলাদেশের সবচেয়ে নিয়মিত বেঞ্চ খেলোয়াড়। আর রাব্বির চেয়ে বেশি দিন বেঞ্চে বসে থাকছে সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রিকেটেও এরকম নজির নাই। গুনে গুনে প্রায় 3 বছর রাব্বি বেঞ্চে বসে থাকছে। এর মধ্যে দু একটা টুর্নামেন্ট, আইসিসি টুর্নামেন্ট, দু একটা সিরিজ মিস করছে, কিন্তু অলমোস্ট এভরি সিরিজে রাব্বি টিমে থাকতো। রাব্বির নামই হয়ে গেছিল পানি টানা রাব্বি। এটা ওর বন্ধুরা দুষ্টুমি করে ওরে বলতো, কিন্তু রিয়েলিটিও তাই হয়েছিল। ওর কাজই ছিল, মানে আপনি যদি টিভিতে বাংলাদেশের খেলা ওই 19, 20, 21 এই সময় দেখেন, তাহলে আপনার জন্য খুব কমন সিনারিও যে বাংলাদেশ ব্যাট করতেছে, একটা বিশাল দেহী ছেলে হাতে পানি টানি নিয়ে মাঠের ভিতরে দৌড়া যাচ্ছে। মানে এইটা হচ্ছে আমাদের রাব্বি। ওই ছেলেটা হচ্ছে আমাদের রাব্বি। শুধু একটা স্ট্যাটিস্টিক্স আমার মনে আছে, ওই সময় তো রাব্বিরে নিয়ে আমরা সব সাংবাদিক গন্ডা গন্ডা স্টোরি লিখছি যে রাব্বি আর কতদিন বসে থাকবে, রাব্বি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলতেছে বেঞ্চে বসে থাকতে থাকতে। আসলেই ওয়ার্ল্ড রেকর্ড। রাব্বি জাতীয় দলে ডাক পাওয়ার পর রাব্বির সামনে জাতীয় দলে ডাক পেয়ে অভিষেক হয়ে গেছিল 19 জন ক্রিকেটারের। বিশ্বাস করেন, 19 জন ক্রিকেটারের। মানে ওর চেয়ে পোলাপান জাতীয় দলে আসতেছে, ডাক পাচ্ছে, একটু বসে থেকে খেলে ফেলতেছে, রাব্বির আর মাঠে নামা হয় না। অ্যাট লাস্ট ওই পাকিস্তান সিরিজটা আমার জন্য খুব আকর্ষণীয় একটা সিরিজ ছিল, যে রাব্বির অভিষেক হবেই। ম্যানেজমেন্ট বুঝাই দিছিল যে রাব্বি এখানে খেলবেই, সঙ্গে সম্ভবত জয়েরও অভিষেক হবে, এরকম একটা আলোচনা ছিল। ওই সিরিজটা খুব আকর্ষণীয় ছিল। আমাদের লিটন দুর্দান্ত খেলছিল ওই সিরিজটায়, ওই টেস্টে স্পেশালি, ওই চিটাগাং টেস্টে। তো আমরা গেলাম চিটাগাং। গিয়ে আমি যেটা করলাম, আমি না, ইনফ্যাক্ট সব সাংবাদিক এটা করছে, একের পর এক রাব্বিরে নিয়ে স্টোরি করছে। মানে বাড়তি হিসাবে আমি রাব্বির বাবার সঙ্গে একটা ভালো আড্ডা দিছিলাম লাইফ স্টোরিটা শোনার জন্য। তো এমনিতে তো রাব্বিরে নিয়ে কৌতূহল ছিল এই দীর্ঘকাল বেঞ্চে বসে থাকায়, কিন্তু রাব্বির বাবার সঙ্গে আলাপ করার পরে আমার মনে হলো যে একটা রিয়েল ফাইটার, একেবারে বর্ন ফাইটার। রাব্বির বাবা হচ্ছে ক্রিকেটার ছিলেন, শওকত আলী, সম্ভবত শওকত আলী চৌধুরী। উনি ক্রিকেটার ছিলেন এবং ওনার বন্ধু বান্ধব, ওনারা যে সার্কেলটা চিটাগাংয়ে একদম স্টেডিয়াম থেকে, ওই যে আমি লিখছিলাম ডিল ছোড়া দূরত্ব, আসলে খুব কাছেই ওদের বাসা।
শওকত আলী আঙ্কেল নিজে মোটামুটি ক্রিকেট খেলছেন, ওনার বন্ধু বান্ধব হচ্ছে আপনার চিটাগাংয়ের টপ যারা অর্গানাইজার, কোচ, এরা সব হচ্ছে ওনার বন্ধু বান্ধব। মানে উনি একটা ক্রিকেট সার্কেলেই বেড়ে উঠছেন। ওনার ছিল যে আমি তো পারলাম না, ছেলেটা যদি ক্রিকেটার হয়। কিন্তু উনি আবিষ্কার করলেন যে ছেলের বয়স 6-7 বছর হইতে না হইতেই এই ছেলে এইরকম গল্লু গল্লু হয়ে গেছে। মানে আজকাল যেটা হয়, এরা তো খেলাধুলার সুযোগ পায় না, এই পিচ্ছি পিচ্ছি বাচ্চারা বাসা থেকেই নামার সুযোগ পায় না, ফ্ল্যাটের বাইরে পা রাখতেও ভয় পায়। ইনফ্যাক্ট আমরা গার্জিয়ানরাও ছাড়তে ভয় পাই যে কি না কি হবে, একটা দুশ্চিন্তা তো থাকেই। ফলে বাচ্চাগুলো ঘরের থেকে মোবাইল আর কম্পিউটার সামনে বসে বসে থেকে ফাস্ট ফুড খেয়ে একদম গল্লু গল্লু হয়ে যায়, মানে আমারও ছাড়া হয়ে যায়। এবং আঙ্কেল বলতেছিলেন যে আক্ষরিক করতে বাবা তোমার চেয়েও মনে হয় মোটা হয়ে গেছিলো। তো উনি দেখলেন যে কিসের ক্রিকেট আর কিসের কি, আগে তো ছেলের লাইফ ঠিক করতে হবে। এভাবে যদিও আর কিছুদিন থাকে, ওদের এখন থেকেই নানা রকম রোগে আক্রান্ত হবে। উনি একদম ছেলেরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন। ওনার বাড়ির থেকে মনে হয় 200 গজ দূরে একটা ক্রিকেট কোচিং সেন্টার ছিল। সেন্টারটা চালায় আবার ওনার এক জুনিয়র ভাই, সে হচ্ছে ওটার কোচ। নিয়ে গিয়ে বলল যে তুমি ওরে মূলত ট্রেনিং করাও, মানে ক্রিকেট শেখানোর দরকার নাই, ফিজিক্যাল ট্রেনিং করাও, যতদূর পারো দৌড় করাও, পরিশ্রম করাও, ওর আগে মেদটা কমুক। ওর বাবা মোটামুটি সারা দিন এই ছেলেরা নিয়ে ওই এই ট্রেনিং সেন্টারে বসে থাকতেন। একদম র্যান্ডম ওরে দিয়ে ওই সময় রাবিও পরে এইসব গল্প যখন করছি ওরে বলতেছে যে দাদা সে যে কি পরিশ্রম করাতো বাবা আমারে, অসম্ভব পরিশ্রম করাতো। আর রাব্বিরে উপর দিয়ে আক্ষরিক করতে শওকত আলী একবারে রোলার চালায় দিলেন, দিয়ে ওর মেদটা চেড়ে ফেললেন। বিশাল দেহ তো ওর স্ট্রাকচারাল বিশাল দেহ, ওর দেহ মানেই মেদ, এটা ভাবেন না। এখন ওরে যেটা দেখেন এটা কিন্তু সলিড অ্যাথলেটিক ফিগার, এটার ভিতরে খুব একটা মেদ নাই, ইদানিং একটু আছে, সেটা পরে বলতেছি। যখন ওর বডিটা একটা সুন্দর শেপে চলে আসলো, তখন শুরু হলো ওর নিয়ে ক্রিকেট নিয়ে কাজ করা। এবং ততদিনে ও ওই ড্রিমটা ঢুকায় ফেলছে যে আমারও ক্রিকেটার হইতে হবে। আর টিভিতে দেখে যে ক্রিকেটার হইলে টিভিতে দেখায় সবাই তারকা তারকা বলে, ও বেড়ে গেছে। এবং যেটা হলো আলটিমেটলি যে এই ছেলে ক্লাস 8-9 পার হতে না হতে চিটাগাংয়ে পরিচিত হয়ে গেল, শুধুমাত্র ছক্কা চার মেরে মেরে, যে এ বিরাট কিছু হবে। ওর যে বল যেখানে পায় স্লটে পাইলেই ছক্কা, স্লটে পাইলেই ছক্কা। এই জিনিসটা হলো। এবং ওর বাবার, আমি বারবার বলি যে রাব্বির উত্থানের পেছনে ওর বাবার একটা বিরাট অবদান আছে, বিরাট অবদান আছে। সেই সঙ্গে রাব্বির একটা জিনিস আপনার কোনোভাবেই অস্বীকার করা যাবে না। দেখেন আমি নিজে ছোটোবেলা থেকে একটু গাট্টা গোট্টা, মানে সোজা কথায় মোটা সোটা মানুষ। আমি জানি আমাদের শৈশবটা কেমন দুর্বিষহ হয়। মানে ওই যে স্কুলে কলেজে বুলিং, এই মোটলু মোটু অমুক তমুক, এগুলো তো নর্মালি আছেই। এছাড়া বডি শেমিং, গায়ে হাত দেওয়া, নানা রকম ব্যাপার সহ্য করতে হয়। আপনার যদি কেউ ভিউয়ারদের মধ্যে আমাদের এই কষ্টটা বুঝে থাকেন তাহলে বুঝবেন যে এইটা কী পরিমাণে বুলিং সহ্য করতে হয়। এই বয়সে রাব্বি একাধিকবার পড়ালেখা এবং কোচিং ছেড়ে দিতে চেয়েছে। স্কুলে গেলেও ওই বুলিং সহ্য করতে হয়, এই ট্রেনিংয়ে গেলেও ওই বুলিং সহ্য করতে হয়। তারপরে দাঁতে দাঁত চেপে ওই জিনিসটা সহ্য করছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে রাব্বি ওই শরীরটারই কিন্তু অস্ত্র বানাইছে। দেখেন রাব্বি যে ন্যাশনাল লেভেলে পরিচিতিটা পাইছে সেটা তো হার্ড হিটিংয়ের জন্য। হ্যাঁ, সে টেকনিক্যালিও ভালো, বড় বড় ইনিংস খেলতে পারে ফার্স্ট ক্লাসে, কিন্তু মূল পরিচিতিটা তো শরীরের জন্য, মানে বড় বড় শট করতে পারার জন্য। সেটা একটা বড় কৃতিত্ব ওই শরীরটার, মানে শরীরে বিশাল পাওয়ার জমা থাকে। সে যে কোনো বলরে একদম মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে, নট বাউন্ডারির বাইরে বা গ্যালারিতে, একদম মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। এই যে দানবীয় শক্তিটা, এটা সে কাজে লাগালো। কাজে লাগায় চিটাগাংয়ে পরিচিতি পেল, ঢাকায় আসলো। ঢাকায় আসার পরে ওই যে আরেকটা কন্টেন্টে বললাম ভিনি ভিসি ভিডি, মানে বছর খানেকের মধ্যেও ঢাকায় হইচই ফেলে দিল যে একটা বিশাল ছেলে আসছে, পিচ্ছি বয়সে, কিন্তু মারতে পারে, যে কোনো জায়গা থেকে মেরে একদম গ্যালারির বাইরে পাঠিয়ে দিতে পারে। পরিচিতি পেয়ে গেল। সবচেয়ে বেশি হলো ফার্স্ট ক্লাস ক্রিকেটে 2018, 17-18 বা 18-19 সিজন স্বপ্নের মতো কাটালো। একাধিক সেঞ্চুরি করলো, একটা বোধহয় প্রায় 200 রানের ইনিংস ছিল। ওইটার পর আমরা ভাবতেছিলাম যে ওর অভিষেক হবে টেস্টে, মানে ওর তখন ওর টেস্টে ডাক পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। এর মধ্যে বিপিএল চলে আসলো, ওই বিপিএলে বোধহয় 160 স্ট্রাইক রেটে দ্বিতীয় সর্বোচ্চ বা তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিল দেশিদের মধ্যে। বুঝলেন যে অ্যাট এ টাইম সে পরস্পর বিরোধী দুইটা ফরম্যাটে তখন আমাদের দেশের অন্যতম সেরা প্লেয়ার। ওই বছরই সে ডাক পেল। এরপর থেকে তো হিস্ট্রিটা আগেই বললাম যে অলমোস্ট 3 বছর পানি টেনে বেড়াইছে।
শেষ পর্যন্ত অভিষেক হলো চট্টগ্রামে। ও আচ্ছা, এইখান থেকে চট্টগ্রামের অভিষেকের ওই দৃশ্যটা যাওয়ার আগে ওর যে আগেই বলছিলাম যে ও একবার মৃত্যু মুখে পড়ছিল, সেটাও একটু শোনা দরকার। ও যখন চিটাগাঙে, তখন ও একদিন হচ্ছে ট্রেনিং করে ফিরতেছে, ওর সামনে কিট ব্যাগ, ও রিক্সায় বসে ফিরতেছে, পিছন থেকে একটা গাড়ি এসে ভয়াবহ বেগে ওর রিক্সারে মেরে দিছে। রিক্সাওয়ালা ছিটকে একদিকে চলে গেছে, রিক্সা ছিটকে আরেকদিকে চলে গেছে, রাব্বি রাস্তার উপর গিয়ে পড়ছে। একদম পুরা সামনের দিকের অংশটার ছাল চামড়া সব উঠে গেছিল, কয়েকটা ফ্র্যাকচার হয়েছিল। ওখান থেকে লোকজন ধরে নিয়ে ডাইরেক্ট হসপিটালে ভর্তি করছে। পরে কে বা কারা চিনতে পারছে, রাব্বির তো সেন্স নাই তখন। রাব্বির বাবারে ফোন দিয়েছে, রাব্বির বাবা তো কাঁদতে কাঁদতে এসে হাজির। ও যে ওখান থেকে ফিরে আসার কোনোদিন ক্রিকেট খেলবে এটা কেউ আশা করে নাই। ওর ওইখানকার কোচ, আমি নাম মনে করতে পারতেছি না স্যারের, উনিও আমার সঙ্গে, ওনার সঙ্গেও আমার কথা বলার সুযোগ হয়েছে। উনি বলতেছিলেন যে এরপর আর রাব্বির খেলার কথা ছিল না। কিন্তু রাব্বি ওইখান থেকে ওই অতগুলো হাড় ভাঙা অবস্থায়, চামড়া অবস্থায় উঠে আসছে। উঠে এসে আবার নিজেরা রেডি করছে। আমরা ঋষভ পান্তকে নিয়ে কত কাব্য করি, আমাদের রাব্বিরে নিয়ে তো বলা হয় না যে রাব্বি ওই একই জায়গা থেকে ফিরে আসছে। ফিরে এসে আবার কিন্তু এই যে এই বাংলাদেশে এই দাপটটা দেখাচ্ছে। তারপরে তো আপনারা যেটা শুনলেন, আমরা চিটাগাঙে গেলাম, ঢাকা থেকে দল বেঁধে রাব্বির অভিষেক দেখব। তারপরে ওইখানে আরও অনেক ছোট ছোট ঘটনা ছিল যেগুলোর জন্য করি। ঠিক ম্যাচ ডের আগের দিন আমি এই স্টোরিটা ইত্তেফাকে পাবলিশ করলাম। ভাবলাম যে এইটার আবার একটা প্রতিক্রিয়া রাব্বির সঙ্গে কথা বলে নিব। ততক্ষণে আমরা কনফার্ম হয়ে গেছি। কীভাবে কনফার্ম হয়েছি এটা বলবো না, কারণ এটা সাংবাদিকদের মানে একটা অস্ত্র। তাইলে এখনকার সাংবাদিকরা মানে মারবে যে আমাদের এই গোপন অস্ত্র ফাঁস করে দেন আপনারা। আমরা সবাই কনফার্ম হয়ে গেছি রাব্বির কালকে অভিষেক হচ্ছে। তো চিটাগাঙে ওইবার কেন জানি খুব সাংবাদিক রেস্ট্রিক্টেড ছিল, আমরা খেলোয়াড়দের খুব কাছে যেতে পারতেছিলাম না। কি একটা কারণ ছিল, এটা কি করোনার পর প্রথম ট্যুর ছিল না কি জানো, ওই সময় থেকেই শুরু হলো আসলে রেস্ট্রিকশন। এর আগে তো আমরা খেলোয়াড়দের সঙ্গে জড়াজড়ি করে বসে নেট প্র্যাকটিস দেখতাম, যার যখন প্র্যাকটিস সে নেটে যাইতো। চিটাগাঙে ছিল আরও মজা, আমাদের মাঠের ভিতরেই দাঁড়ানোর একটা জায়গা ছিল। তো সেই সব নস্টালজিয়ার তো এখন জায়গা নেই। আমি জানি না এখন চিটাগাঙে কী অবস্থা, কিন্তু ঢাকার কথা শুনছি যে খেলোয়াড়দের 1 কিলোমিটারের মধ্যে যাইতে দেয় না। খুবই মানে এইটা আমার মনে হয় খুব মিসিং এখনকার যারা তরুণ সাংবাদিক তাদের জন্য। তো যাই হোক, ওই দিনও আমাদের কাছে যেতে দিচ্ছে না। কিন্তু একটা মজা ছিল যে আমরা যেখানে বসে খেলা দেখতেছিলাম গ্যালারিতে, মানে নেট দেখতেছিলাম, নেট প্র্যাকটিস, ওখান থেকে আমরা তো যাবো আবার প্রেস বক্সে। সেখানে গিয়ে প্রেস কনফারেন্স হবে প্রথমে নিচতলায়, তারপর উপরে গিয়ে লিখবো। এই প্রেস বক্সে যাওয়ার যে পথটাই গ্যালারি ধরে আগাচ্ছি, ওখানে দুটো নেট আছে, ওই দুটো এক্সক্লুসিভ নেট। ওখানে আমরা বুঝতে পারি যে যাদেরকে পরদিন খেলানো হবে তাদের সবাইকে স্পেশালি ওখানে কোচ নিজে দাঁড়ায় ট্রেনিং করায়। আমার তো অত কিছু মাথায় আসে না, আমার সঙ্গে কতগুলো দুষ্টু সাংবাদিক ছিল, ওরা বললো যে দাদা যাওয়ার পথে যাচ্ছি এরকম একটা ভাব করে নেটের পিছনে দাঁড়ায় থাকবো, কারণ ওইখানে রাব্বি একটু পরেই প্র্যাকটিস করবে, কারণ ওইটাই তো মূল নেট যেখানে হচ্ছে পরদিন 11-এ সবাই প্র্যাকটিস করবে। ভালো কথা, দাঁড়ায় আছি। এর মধ্যে জয়ের সঙ্গে টুকটাক কথা হলো, জয় ওই নেটে ছিল, পেছনে দাঁড়ায় কথা বললে কি করবে, বলবে তো একটু। এইভাবে কথা হলো অনেকের সঙ্গে, হঠাৎ দেখি রাব্বি আসতেছে। এর মধ্যে নেটে রাব্বি আসলো। রাব্বি আসলে আমরা তো সবাই পূর্ব পরিচিত, রাব্বির সঙ্গে তখন বাংলাদেশের সাংবাদিক সবারই খাতির হয়ে গেছে। ওই যে বললাম 3 বছর ধরে জাতীয় দলে আছে। তো রাব্বিরে আমরা জিজ্ঞেস করলাম যে রাব্বি কালকে তো মনে হয় অভিষেক হচ্ছে, কী অবস্থা কি? ও টুকটাক একটু বললো। এর মধ্যে আমি বললাম রাব্বি তোমার বাবার ইন্টারভিউ নিয়েছি এইগুলা বলতেছিলেন। তখন ও হেসে আর কি একটু প্রতিক্রিয়া জানালো। আমি বললাম যে ছোটোবেলা বুলিংয়ের কথা মনে আছে কিনা। তো বললো ওই বুলিংটা হয়েছিল বলে দাদা এই শরীরটারে কাজে লাগাইছে, লাগায় এখানে আসছে। এই জিনিসটা আমার কাছে খুব সত্যি মনে হয় যে ও ওই দিন যেটা বলছিল ওটা খুবই ক্যাজুয়াল আলাপ ছিল, হয়তো ফর্মাল ইন্টারভিউ হলে এটা সে নাও বলতে পারে, বলতেও পারে, কিন্তু ওইটা আমার কাছে ওর মুখ খুব মনের কথা মনে হয় যে যারা ওরে ছোটোবেলায় বুলি করছিল তারা অ্যাকচুয়ালি উপকার করছে। তারা ওর ভিতরে জেদটা ঢুকায় দিছে যে যে শরীর নিয়ে তোমরা আমারে বুলিং করতেছো ওই শরীর দিয়ে একদিন বাংলাদেশ জয় করে দেখাবো। দেখেন, জয় করার মতো সব পরিস্থিতির জন্য তৈরি ছিল। পরদিন নামলো, অভিষেক হলো, মাত্র বোধহয় 19 রান করে আউট হয়ে গেল। কিন্তু যে 19 রান ওই পর্যন্ত দুর্দান্ত ব্যাট করতেছিল। তার চেয়ে বড় ট্র্যাজেডি ঘটলো সেকেন্ড ইনিংসে, সম্ভবত মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো। ওর লাইক টু লাইক রিপ্লেসমেন্টও নামানো হলো, কিন্তু ও মাথায় বল লাগার পরে ওরে সরাসরি মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে চিটাগাংয়ের সবচেয়ে ভালো যে হসপিটালটা ওখানে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। অবস্থা ভালো ছিল না। ওর মাথায় বল লাগছে, এটা তো টিভিতে দেখছেন ওর বাবা। তো সৌভাগ্য বলি দুর্ভাগ্য বলি, ওর বাবার হাতের কাছে হয়তো শুধু ওই সময় আমার নাম্বার
খুঁজে পাইছেন দ্রুত, ফোন করে বলছেন যে আঙ্কেল রাব্বির কী অবস্থা। তাহলে আঙ্কেল টেনশন করেন না, ও হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালের নাম শোনার পরে উনিও চলে গেলেন। পরে ঘন্টায় ঘন্টায় উনি জানাইছেন। আমি কিন্তু মানে ফোন দিতে অস্বস্তি লাগতেছিল যে ছেলে আইসিইউতে জীবনে প্রথম টেস্ট খেলতে নামছে, এখন কোথায় শওকত আলী তার জীবনের সবচেয়ে বড় আনন্দটা করবেন, সেখানে ছেলের আইসিইউতে নিয়ে উনি ইসে দাঁড়ায় আছেন, আইসিইউর বাইরে দাঁড়ায় আছেন। উনি ঘন্টায় ঘন্টায় জানাচ্ছিলেন যে আঙ্কেল ওর উন্নতি হচ্ছে, ওরে হয়তো কালকেই আইসিইউ থেকে কেবিনে দিবে, উনি জানাচ্ছিলেন। পরে রাব্বি ফর্মহীনতা, খানিকটা ফিটনেসের অভাব সব কিছু মিলায় জাতীয় দলে জায়গাটা ধরে রাখতে পারেনি। কিন্তু রাব্বিরে নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ হই নাই কখনো। আমার সবসময় মনে হয়েছে রাব্বি ফিরবে, ফিরে নিজের জন্য একটা জায়গা স্থায়ী করবে। হোক ১ বছরের জন্য, হোক ৬ মাসের জন্য। দেখবেন রাব্বি এই চান্সে না হোক, কোনো এক সময় রাব্বি ৬ মাসের জন্য হলেও নিজেরে অপরিহার্য করে তুলবে। মানে রাব্বিরে ছাড়া আপনি টিম ভাবতে পারবেন না। এই ভবিষ্যৎবাণী কেমনে করতেছি? কারণ এই শওকত আঙ্কেল যখন আইসিইউর সামনে দাঁড়ানো ছিলেন, ভিতরে তার ছেলেটা, সেই সময় আমি কথায়, কথায় বলতেছিলাম যে এত সংগ্রাম, এত কিছু করে টেস্ট খেলতে নামলো পাকিস্তানের বিপক্ষে, এই আবার সেই আইসিইউতে চলে গেল। তখন শওকত আলী আঙ্কেল কাঁদতে, কাঁদতে একটা কথা বলছিলেন যে, "দেখেন আমরা চৌধুরী, আমরা চিটাগাংয়ের চৌধুরী। আমরা লড়াই ছাড়ি না। জিততে পারবো কি পারবো না সেটা আমি জানি না। ভাগ্য আমাদের সব কিছু অনেক পরীক্ষা নিয়ে দেয়। আমার বংশের ইতিহাস আমি জানি। বহু আগে থেকে আমাদের বংশে কেউ কিছু যা হইতে চায় একবার পারে না, একবার পারে না। শেষ পর্যন্ত হয়তো আমরা পারি, কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়। তো আঙ্কেল আপনি লিখে রাখেন রাব্বি একদিন পারবে। এগুলোর পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষা একদিন না একদিন পাস করবে।" আমি আজকে শওকত আলী আঙ্কেলরে বলতে চাই, আঙ্কেল আমার কেন জানি মনে হচ্ছে সেই সময়টা চলে আসছে। মাঝে রাব্বিকে দেখে আমি একটু মন খারাপ লাগতো যে ওর শরীরে কিছু এক্সট্রা মেদ যোগ হয়েছিল। এমনি ওর মূল স্ট্রাকচার নিয়ে আমার কোনো প্রবলেম নাই। মনে হয়েছিল যে ও ফিটনেস নিয়ে একটু কম কাজ করতেছে। কিন্তু এনসিএল টি-20 থেকে দারুণ রান পাওয়া শুরু করলো এবং সবচেয়ে বড় কথা বাড়তি মেদটা ঝরায় ফেলছে। এখন রাব্বি আবার সেই রাব্বি হয়ে গেছে এবং আমার ওই রান পাওয়ার ভঙ্গি দেখে মনে হচ্ছে সময়টা খুব কাছে চলে আসছে। যে সময়টার কথা শওকত আলী আঙ্কেল বারবার বলতেন যে একদিন না একদিন পুরস্কারটা আসবে, পরীক্ষা চলতেছে। রাব্বি পরীক্ষাটা দিয়ে যান, আর তো মাত্র কয়টা দিন, তারপরেই পুরস্কার চলে আসবে। আপনি তো ধৈর্য ধরতে জানেন। ৩ বছর ধৈর্য ধরছেন, ১ যুগ ধৈর্য ধরছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরলেই হবে। সবাই ভালো থাকবেন, রাব্বির জন্য প্রার্থনা করবেন।